শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষায় সেনা, নৌ ও কোস্ট গার্ডের যুক্ত হওয়ার বিধান রেখে আরপিও সংশোধন। ফিরল না ভোট, বাতিল হবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দলের নিবন্ধন। নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ তারেক রহমানের। বললেন, ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠনে সফল হবে বিএনপি। স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল। যখন স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে এই ৩১ দফা উপস্থাপন করেছিল, রাষ্ট্র মেরামতের ৩১ দফা। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনা জয় পুতুলের বিরুদ্ধে বাদীর সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনালে চানখারপুল হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে 2 সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত। মাদক কারবার নিয়ে বিরোধ, বলছেন স্থানীয়রা। সেনা অভিযানে বেশ কয়েকজন আটক। মৌচাকে বেসরকারি মেডিকেলের বেসমেন্টে গাড়ি থেকে 2 জনের মরদেহ উদ্ধার। রোগী নেয়ার জন্য 2 দিন আগে হাসপাতালে এসেছিল ভিকটিমরা। দেখি গাড়ির ভিতরে 2 জন লোক ঘুমিয়ে আছে। তখন আমি বাইরে থেকে দরজা নক করার পর যখন কোনো রেসপন্স পাই না, তখন আমি হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করি। ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে, এগুলো আমরা একটু ভালো করে যাচাই করলে বুঝতে পারবো যে আসলে এটা কি। বন্দর কেন্দ্রিক আন্দোলন থামাতে 5 লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত দায় চাপালেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আরেক নেতার উপর। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে আরপিওতে বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। ফিরিয়ে আনা হলো না ভোটের সুযোগ, আর পুনর্বহাল হয়েছে ইসির ফলাফল বাতিলের ক্ষমতা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। পাশাপাশি যুক্ত হলো আচরণবিধি ভঙ্গের জন্য শাস্তিমূলক ও নজরদারির নতুন ধারা। কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধন ও বাতিলের বিধান রেখে আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আইন সংশোধন ও নতুন বিধান কার্যকরের মাধ্যমে আসন্ন নির্বাচন স্বচ্ছ, শৃঙ্খলাবদ্ধ, জবাবদিহিমূলক হবে বলে আশা ইসির। আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশনকে অনেকটা নখদন্তহীন বাঘে পরিণত করেছিল আওয়ামী লীগ সরকার। 5 আগস্টের পর নতুন কমিশন আস্থার সংকট কাটাতে এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আরপিও সংশোধনের উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় ইভিএমের সব বিধান বাতিল ও নির্বাচনে ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহাল করা হলো। ফিরিয়ে আনা হয়েছে না ভোটের সুযোগ, যেখানে ভোটার চাইলে প্রার্থীদের কাউকেই বেছে না নেয়ার অধিকার রাখবেন। নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধেও থাকছে শাস্তির বিধান, এমনকি পদ বাতিলের ক্ষমতাও। যে ডিউরেশনের জন্য উনি এমপি নির্বাচিত হলেন, এই অফিসের জন্যই তো নির্বাচনটা করেছেন এবং এই অফিসের নির্বাচনের জন্যই তিনি হলফনামাটা দিয়েছেন। সুতরাং এই সময়কালে যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয়, তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারেন, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা রক্ষায় এবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে যুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। এছাড়া কোনো দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে তাদের নিবন্ধন বাতিলের ক্ষমতাও এখন ইসির হাতে। আমরা সাম্প্রতিক বাস্তবতায় দেখেছি যে রাজনৈতিক দল নিষিদ্ধ না হলেও কার্যক্রম নিষিদ্ধ হয়। সেই ক্ষেত্রে আমরা স্থগিত করছি এবং এটা আইনের আওতায় ঠিক আছে যে আপনি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল করতে পারলে তার চেয়ে অপেক্ষাকৃত ছোট প্রভিশন আপনি অবশ্যই এক্সারসাইজ করতে পারেন। খসড়ায় প্রার্থী এবং দলগুলোর আচরণবিধিতে পরিবর্তন এনেছে কমিশন। ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে অনুদান 50 লাখ টাকা রেখে প্রার্থীদের ব্যয় সুনির্দিষ্ট করা হয়েছে, যার অডিট করবে ইসি।
ক্যান্ডিডেটদের যে ব্যয়, এই ব্যয়ের অডিটের ব্যাপারটাকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে এবং আরেকটু একনিষ্ঠভাবে দেখার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যেগুলো মনে করে যে এগুলোতে ব্যত্যয় হয়ে থাকতে পারে সেগুলোকেই অডিট করবে। কমিশনার সানাউল্লাহ জানান, নির্বাচন ও ফলাফল প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ভোট গণনার সময় গণমাধ্যম উপস্থিত থাকতে পারবে, তবে মাঝপথে বের হয়ে যাওয়া যাবে না। গণনা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকতে চাইবেন তাদেরকে পুরাটা সময়ব্যাপী থাকতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে এই তথ্য জানান তিনি। উপদেষ্টা স্বীকার করেন, এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। নির্বাচন আয়োজনে কোনো সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। ভোটের দামামা বাজতে শুরু করেছে। ইতিমধ্যে নির্বাচনের একটি সম্ভাব্য রোডম্যাপও ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু করেছে নির্বাচন কমিশন সহ সরকারি মন্ত্রণালয়গুলো। এরই অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জের সম্ভাব্য ভোট কেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘুরে দেখেন স্কুল প্রাঙ্গণ ও ক্লাসরুম। পরে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোটটা যেন সুস্থ শান্তিপূর্ণভাবে হয়, এই জন্যই কিন্তু আমাদের এখানে আসা। এবং জেলখানা ভিজিটের উদ্দেশ্য ছিল কয়েদিরা কে কীভাবে আছে, তাদের খাওয়ার মানটা আর একটু ভালো করা যায় কিনা, তাদের কোনো সমস্যাগুলি ওইগুলি দেখা। প্লাস আমাদের র্যাব হেডকোয়ার্টার এবং থানা ভিজিটের উদ্দেশ্য হলো তাদের ট্রেনিংটা আমরা শুরু করে দেব খুব তাড়াতাড়ি, এবং আমরা তাদের বডি ক্যাম্পও আমরা একটা দিয়ে দিচ্ছি, যেই জন্য তারা পুরোটা অবজার্ভ করতে পারে, এইগুলি দেখার জন্য। আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সারা দেশে ৮০,০০০-এর বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। বাট আমি একটা কথা বলছি যে আপনাকে আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা এবং আপনারা। টাকার লোভে অনেক নিরীহ মানুষকে জুলাই আগস্টের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন। একই সাথে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে গেছে। দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় এই অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে বিএনপি। একথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১.৫ দশক পর নওগাঁয় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। বলেন, বিএনপি সরকার গঠন করলেও সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে। প্রতিটি অলিগলি ছেয়ে গেছে ব্যানার, পোস্টার আর বিলবোর্ডে। ১.৫ দশক পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে এমন আয়োজন। সম্মেলনস্থল শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় সকাল থেকেই দলে দলে জড়ো হতে থাকেন তৃণমূলের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর আয়োজিত সম্মেলন ঘিরে উচ্ছ্বাসের কোনো কমতি নেই। বিকেল নাগাদ ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে, তারা জানে বিএনপি জনগণের ক্ষতি করে না। সেই ভরসা ধরে রাখার দায়িত্ব নেতাকর্মীদের। দেশের মানুষ বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির প্রতি মানুষ আস্থা রাখতে চায়, এই দলটির প্রতি মানুষের একটি বিশ্বাস আছে যে আচ্ছা ঠিক আছে, এরা আসলে হয়তো দেশের জন্য ভালো মন্দ একটা কিছু করবে। তারা মানুষের ওই ভরসাটা আপনার উপরে আছে, কিন্তু এই ভরসাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। তারেক রহমান বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছে বিএনপি। স্বৈরাচার পালিয়ে গেলেও ধ্বংস করে গেছে সরকারি প্রতিটি সেক্টর। বিএনপির দেশ পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকায় ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণে সক্ষম হবে বলে আশা করেন তিনি। জনগণের ভোটের অধিকার দাবি আদায়ের জন্য, জনগণের কথা বলার দাবি আদায় করার জন্য, জনগণের অর্থনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠিত করার জন্য গত ১ যুগেরও বেশি সময় ধরে বিএনপি রাজপথে ছিল। যেই স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি এই বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচারের সময় আমরা দেখেছি কিভাবে আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,
রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন। আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলেও সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে বলেও উল্লেখ করেন তারেক রহমান। জনগণের আস্থা যেন নষ্ট না হয় এবং দল যেন ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানান তিনি। এই দেশের মালিক এই দেশের 20 কোটি জনগণ। এই দেশের 20 কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। জনগণের আস্থা, জনগণের বিশ্বাস অর্জন করার মাধ্যমে আপনি ইনশাল্লাহ হয়তো জিতে গেলেন, কিন্তু তার পরের বিষয়গুলো কিন্তু আরো গুরুত্বপূর্ণ। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। বিপুল উৎসাহ, উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। এই কাউন্সিলের মূল আকর্ষণ ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আগামী দিনে দল পরিচালনার ক্ষেত্রে তার প্রতিটি নির্দেশনা মেনে চলার অঙ্গীকার নিয়ে ফিরে যাচ্ছেন নেতাকর্মীরা। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। ঢাকায় বাড়ি থাকা সত্ত্বেও হলফনামায় তা গোপন করা হয়। এরপর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীকে খুশি করতে রাজুক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা অবৈধভাবে এসব প্লট বরাদ্দ দেয়। সোমবার এমন অভিযোগে আদালতে সাক্ষ্য দেন দুদকের 3 কর্মকর্তা। দুর্নীতির 3 মামলায় আগামী 26 আগস্ট 15 জন সাক্ষী সাক্ষ্য দেবেন। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে 30 কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার 2 সন্তান। এই অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। শেখ হাসিনা ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন দেশে পলাতক দেখিয়ে 6 জুলাই আদালতে হাজির হতে গ্যাজেট প্রকাশ করা হয়। সোমবার ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য দিতে আসেন মামলার বাদী দুদকের 3 কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা ও তার পরিবার রাজুকের 30 কাঠা প্লট বরাদ্দ নেন বলে সাক্ষ্য দেন তারা। রাজুক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা নিজেরা লাভবান হতে ও তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে অবৈধভাবে প্লট বরাদ্দ দেওয়া হয় বলে জানান দুদকের কৌশলী। খুশি করা প্লাস তারা ক্ষমতার অপব্যবহার করেই কাজটা করেছে। শেখ হাসিনার প্রভাবিত হয়ে আনুক করলে তারা কেউ নিজে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করছে, তারাও নিজেরা লাভবান হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজুকের এসব প্লট নেন ক্ষমতার অপব্যবহার করে। এতে রাজুকের নীতিমালা লঙ্ঘন হয়েছে বলেও জানান দুদকের আইনজীবী। ঢাকা টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট 1969-এর 1C লঙ্ঘন করে তারা মিথ্যা হলফনামা প্রদান করে তারা এই প্লট তুলা তারা হস্তান্তর করেছে তাদের বরাবরে। নিজে এবং তার পুত্র কন্যাকে তিনি প্লট হস্তান্তরের ব্যবস্থা করে দিয়েছেন। এদিন দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনকে অভিযুক্ত করে সাক্ষ্য দেন মামলার বাদীরা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুরু হলো চানখারপুল হত্যাকাণ্ডের বিচার কাজ। এদিন সাক্ষ্য দেন নিহত কিশোর আনাস ও মাহাদির অভিভাবকরা। এর আগে সূচনা বক্তব্যে হত্যাকাণ্ডের প্রেক্ষাপট এবং আসামিদের ভূমিকা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। স্পষ্ট বার্তা দেন অপরাধীদের বিচারের মুখোমুখি হতেই হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখনও চানখারপুলে চলছিল পুলিশের এমন গুলিবর্ষণ। ওই দিন আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয় মাত্র 16 বছরের কিশোর আনাস। সাক্ষ্য গ্রহণ শুরুর আগে হত্যাকাণ্ডের সেই ভিডিও চিত্র দেখানো হয় ট্রাইব্যুনালে। ওই দিন পুলিশের গুলিতে আনাস সহ নিহত হয় 6 জন। সূচনা বক্তব্যে এই হত্যাকাণ্ডে 8 আসামির ভূমিকা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালকে জানান 10টি ভিডিও ফুটেজ, 3টি অডিও কল সহ নানা তথ্য প্রমাণ রয়েছে প্রসিকিউশনের হাতে। ডিএমপির কমিশনের ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দ্বিতীয় মামলা হিসাবে এই হত্যার বিচার কাজ শুরু হলো। চিফ প্রসিকিউটর জানান হত্যাকারীদের প্রতি এই বিচার পরিষ্কার বার্তা। যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে,
যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। গ্রেফতার হওয়া 4 আসামির উপস্থিতিতে সাক্ষী দেন গণ অভ্যুত্থানে শহীদ আনাস ও মাহাদির বাবা মা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুন ইসমাইল। দেশটির সরকারের পক্ষ থেকে বিমানবন্দরে ডক্টর ইউনূসকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে বেলা 2টায় ঢাকা ছাড়েন তিনি। মঙ্গলবার পুত্রজায়ে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকার প্রধান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। একই সাথে 3টি নোট বিনিময় হওয়ার কথা। সেগুলো হলো হালাল ইকোসিস্টেম, দুদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চশিক্ষা খাতে সহযোগিতা বিষয়ক নথি সংক্রান্ত। তাছাড়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা নিরসন, প্রতিরক্ষা, জ্বালানি, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি এবং আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে দুদেশের সহযোগিতা নানা বিষয়ে আলোচনা হতে পারে। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অপরাধীদের দুপক্ষের সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় ফয়সাল ও সেলিম নামে দুজনকে চাপাতি সহ আটক করেছে পুলিশ। এর আগে গত কয়েকদিন ধরেই অস্ত্রের শোডাউন আর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তারা বলছেন সন্ত্রাসী সিন্ডিকেটটি বড়, তাই এটি ভাঙতে আরও লোকবল প্রয়োজন। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। কিছুক্ষণ আগেই ঠিক এই রাস্তায় দফায় দফায় চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। মূলত মাদক কারবারি ঘিরেই এই উত্তেজনা। গত শুক্রবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জুমার নামাজের পর ককটেল ছোড়ে সন্ত্রাসীরা। এরপরই থেকে চলছে অস্ত্রের শোডাউন, ধাওয়া পাল্টা ধাওয়া। সোমবার সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। মাদক কারবারির 2 গ্রুপের মধ্যে হয় ককটেল বিস্ফোরণ। এ ঘটনায় নারীসহ আহত হন কয়েকজন। প্রাণ যায় শাহ আলম নামে এক ব্যক্তির। এমন পরিস্থিতিতে এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। দুই পক্ষ মাদক বিক্রি নিয়েই লাগে। ওরা চায় না যে ওরা মাদক বিক্রি করুক। ক্যাম্পের ভিতরে মাদক ব্যবসায়ীরা আছে, তাদের জন্য নিজে মাল বেচা কেনার কোনো তারা মারামারি করতেছে। এখানে তো আমাদের কোনো কিছু না, আমরা এখানে ব্যবসা করে খাচ্ছি, আমাদের দোকানপাট বন্ধ হয়েছে। ককটেল মারছে নাকি আগুন জ্বলি উঠছে, উনি আর কি পুড়িয়ে বাজার টাজার ছিটিয়ে গেছে। পুলিশ জানায় সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে এই ক্যাম্প থেকে 2.5 কোটি টাকা উদ্ধার করা হয়। আটকও করা হয় বেশ কয়েকজনকে। এরপরই মাদক কারবারি বেশ কয়েকটি গ্রুপ একীভূত হয়ে শক্তি প্রদর্শন করতে থাকে। শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল ও পিচ্চি রাজার মধ্যে আধিপত্য বিস্তার ঘিরেই চলছে উত্তেজনা। তাদের মধ্যে এখন এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে যে এক পক্ষ হয় তার এক পক্ষকে ফাঁসানোর জন্য পুলিশকে সহযোগিতা করতেছে, প্রশাসনকে সহযোগিতা করতেছে। আমরা যেটা পরে খোঁজ নিলাম যে একেবারে হঠাৎ করেই যে তারা 2-3টা গ্রুপ নিজেরা এক হয়ে গেছে, যে এভাবে যদি চলতে থাকি তাহলে তো এক সময় দেখা যাবে যে এই জেনেভা ক্যাম্পে এই মাদক ব্যবসায়ীদের অস্তিত্বই হয়তো রাখবে না পুলিশ। তো এই কারণে নিজেরা এক হয়ে ওই যে নিজেদের শক্তির একটা মহড়া দিছে। জেনেভা ক্যাম্পের বিশাল মাদক সিন্ডিকেট ভাঙতে প্রয়োজনীয় জনবলের অভাবের কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। চাহিদার তুলনায় আমাদের তো নিজেদের জনশক্তি, পুলিশের জনবল খুবই কম। এবার জেনেভা ক্যাম্পে যদি একটা একদম আশেপাশে একটা ফাঁড়ি থাকতো পার্মানেন্ট শুধু জেনেভা ক্যাম্পে, তাহলে আরও ভালো সফলতা আমরা পেতাম। এই ঘটনার পর বিকেলে জেনেভা ক্যাম্পে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় কয়েকজনকে আটকও করা হয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাত 8টা থেকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অন্যতম মাদক কারবারি নাসিমকে গ্রেফতার সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, অভিযানে ঠিক কতজনকে আটক করা হলো? ক্যাম্পে আর কি পেয়েছে যৌথ বাহিনী? হ্যাঁ লোপা, প্রায় দীর্ঘ আসলে 2 ঘন্টা ধরেই অভিযান চলেছে। আনুষ্ঠানিক অভিযান 1 ঘন্টা চললেও আসলে পুরো অভিযান প্রক্রিয়া শেষ করে বের হতে আসলে 2 ঘন্টারও বেশি সময় লেগে গেছে যৌথ বাহিনীর। সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, ডিবি এবং র্যাব এই অভিযানে অংশ নেয়। একটু যদি জানিয়ে রাখি, আসলে আজকে দিনের শুরুতেই 2 গ্রুপের সংঘর্ষের মধ্য দিয়েই আসলে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং
তারপর থেকেই আসলে পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আর অবনতি না ঘটে এরপর থেকেই পুলিশ সহ সেনাবাহিনী আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নেয় যাতে এই সংঘর্ষ আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে না পড়ে এবং তারপরে দিনের নানা ধারাবাহিকতার পর আসলে সারা দিনব্যাপীও অনেককে আসলে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল যে অভিযান সেই অভিযানটা পরিচালনা করা হয় সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনীর সদস্যরা আসলে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সড়কে অবস্থান নেন এবং এরপরেই আসলে জেনেভা ক্যাম্পে আসলে যারা এই মাদকের যে চক্রটা পরিচালনা করেন তাদের এগেনস্টে আসলে মূল অভিযানটা পরিচালিত হয় এবং এই অভিযানে মূল যে সাসপেক্ট সেই নাসিমকে সহ 20 জনেরও অধিককে আসলে গ্রেপ্তার করা হয়েছে। তারও বেশি হতে পারে কারণ বিভিন্ন গাড়িতে করে তাদেরকে আনা হয়েছে এই জন্য সঠিক হিসাবটা সেনাবাহিনীর যে সংবাদ সম্মেলনটা আছে তারপরেই আসলে জানানো যাবে। লোপা। শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানীর মৌচাকের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বেসমেন্টে প্রাইভেট কারের ভেতর থেকে 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজন চালক নিজাম, অন্যজনের নাম জাকির। দুজনের বাড়ি নোয়াখালীর চাটখিলে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগী নেয়ার কথা বলে বেসমেন্টে ঢুকেছিল গাড়িটি। মৃত্যু রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার ভোর 5টা 30 মিনিট সিরাজুল ইসলাম মেডিকেলের সামনে এসে দাঁড়ায় সাদা রঙের এই প্রাইভেট কারটি। 5টা 32 মিনিটে হাসপাতালটির বেসমেন্টে প্রবেশের আগে গাড়ি থেকে নেমে যান দুজন। পরে 6টা 10 মিনিটে প্রবেশ করেন আরেকজন। তারপর বেসমেন্ট থেকে আর বের হননি তাদের কেউই। সোমবার বেলা 11টার দিকে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা প্রাইভেট কারটির ভেতরে দুজনের মরদেহ দেখে খবর দেন পুলিশকে। আমি যখন দেখি গাড়ির ভিতরে 2 জন লোক ঘুমিয়ে আছে তখন আমি বাইরে থেকে দরজা নক করার পর যখন কোনো রেসপন্স পাই না তখন আমি পিছনের দরজা টান দেওয়ার পর দরজাটা খুলে যায়। এরপরে আমি ওনাদেরকে ডাকার চেষ্টা করি। যখন দেখি যে তারা কোনো সাড়া দিচ্ছে না তখন সাথে সাথে আমি আমার হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করি। নিরাপত্তা কর্মীরা জানান রোগী নেয়ার কথা বলে হাসপাতালের বেসমেন্টে ঢুকেছিল প্রাইভেট কারটি। ড্রাইভার বলতেছে যে আমাদের রোগী নিয়ে যাব, আমাদের গাড়িটা পার্কিং করতে হতো। যে আমাদের রেজিস্ট্রেশন খাতা আছে, খাতায় দেখতেছি গাড়িটা আউট হয় না। গাড়ি যখন আউট হয় না তখন আমরা চেক করতে আসে দেখি দিয়ে এই অবস্থা। এর মধ্যেই মরদেহ দুটি পচে দুর্গন্ধ ছড়িয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় ছিল রক্তের দাগ। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। এটা আসলে হত্যাকাণ্ড না অন্য কোনো কিছু, এটা আমি যেহেতু মালিকের সাথে কথা হলো, সে যেহেতু এখানে আসছিল কালকে ভোরে, তার তো পরিচয়, নাম ঠিকানা সবই পাওয়া গেছে। তার কাছ থেকে শুনলে এবং এইটার যে সিসি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এগুলো আমরা একটু ভালো করে যাচাই করলে বুঝতে পারবো যে আসলে এটা কি। পুলিশ জানায় গাড়িটির মালিক জুবায়ের আহমেদ সৌরভ। তার ভাষ্য অনুযায়ী দুজনের একজন তার ড্রাইভার নিজাম, অন্যজন জাকির। হাসপাতালটির 15 তলায় ভর্তি থাকা এক রোগীকে নিতে এসেছিলেন তারা। এই লোকের বলে যে কাকা তাকে মানা করে, আমাদেরকে শনিবারে ডাক্তার দিবে না, এটা ছাড়বে না। সে তো আমাদের যায় আসে না, সে ভাড়া নিয়ে আসছে, এতটুকু আমরা কেন করুন ভাই? সে যদি আমাদের জন্য আসতো তো আমাদেরকে ফোন করে কইল না আপনার নিচে নামবেন না, আপনাদেরকে দিচ্ছি না, তাই নাই। মৌচাকের এই মেডিকেলের বেসমেন্টে রহস্যজনক মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক এবং নানা গুঞ্জন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বন্দরকেন্দ্রিক আন্দোলন থামিয়ে দিতে 5 লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার এক নেতার বিরুদ্ধে। তবে অভিযুক্ত নিজাম উদ্দিন তা অস্বীকার করেছেন। এই ঘটনায় উল্টো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাসের আরেক নেতার উপর দায় চাপিয়েছেন তিনি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সংগঠনের নেতাকর্মীদের। হ্যাঁ ভাই, চাঁদাবাজির এই কথোপকথন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক নিজাম উদ্দিন ও তার অনুসারী আফতাব হোসেন রিফাতের। বন্দরে আন্দোলন দমাতে 5 লাখ টাকা নেয়ার পর আরো 5 লাখ টাকা নিতে বলেছিলেন নিজাম। অডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই চলছে আলোচনা সমালোচনা। অভিযুক্ত নিজামের দাবি এটি মে মাসের ঘটনা। রিফাতকে মারধর ও আটকে রেখে বাকছাস চট্টগ্রাম মহানগরের সভাপতি প্রার্থী রিজাউর ও তার অনুসারীরা এটি জোরপূর্বক রেকর্ড করেছে।
তবে নিজামের বিরুদ্ধে আগেও 2 কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পুলিশে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে। সে আমাকে প্রতিপক্ষ ভাবতেছে রিজাউর, হয়তো আমি জানি না কেন, তবে তার ভাই ব্রাদার যেটা করতেছে সেটা একদম নোংরামি। আমি ওপেন চ্যালেঞ্জ করছি ডিজিএফআই বা এনএসআই যারা আছেন, গোয়েন্দা সংস্থা যারা আছেন, তারা এটাকে যাচাই বাছাই করুন। যদি ন্যূনতম 1% সত্যতা পেয়ে থাকে, আমি আমার রাজনৈতিক ক্যারিয়ার থেকে আজীবনের জন্য সরে দাঁড়াবো। একই দাবি করেন আরেক অভিযুক্ত আফতাব হোসেন রিফাতও। তারা আমাকে 9টা মোবাইল, 9 থেকে 10টা ফোন আমার সামনে ধরে জোরপূর্বক এই ভিডিওটা করায়। আর নিজাম ভাইয়ের সাথে যেহেতু আমার ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক, উনি ভাবছে যে আমরা অল টাইমে আমরা কিন্তু দুষ্টামি করি। ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে অভিযুক্তরা তার নাম জড়িয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রিজাউর। চট্টগ্রামে কোনো কিছু হোক না হোক, রিজাউরকে বাঁচাবেই, এর একটা অবস্থা দাঁড়ায় গেছে। কেউ বাঁচতে চাইলে রিজাউর, এই জিনিসটা বুঝলাম না। ঘটনাটার সাথে হচ্ছে যুক্ত হচ্ছে মীর রোহানরা, আগ্রাবাদের মীর রোহানরা। আমার বাসা গেলে খুলছি। একের পর এক বাকছাস ও এনসিপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ক্ষুব্ধ সংগঠনটির সাধারণ নেতাকর্মীরা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এবং ভিত্তিহীন নিউজ কিন্তু একবার বা দুইবার ছড়ানো যায়, কিন্তু বারবার যেগুলো আসতেছে সেগুলো কখনোই মিথ্যা বা ভিত্তিহীন হিসাবে আমরা দেখতে পারি না। দুজনের বিরুদ্ধে যেহেতু অভিযোগ এসেছে, আমরা জানি যা রটে তা কিছুটা হলেও বটে, অবশ্যই সেটি আমরা এড়িয়ে যেতে পারি না। ভাবে অনিয়ম দুর্নীতি করে এরকম লোক আমরা চাইও না, তাদের পিছনে আমরা রাজনীতিগত প্রশ্নই আসে না, কারণ আমরা আসছি নতুন বন্দোবস্ত নিয়ে। এই ঘটনায় অভিযুক্ত নিজামকে শোকজ করেছে এনসিপি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের প্রায় অর্ধেক ভোটার এখনো সিদ্ধান্তহীন, কাকে ভোট দেবেন ঠিক করেননি। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিআইজিডি ও ভয়েস ফর রিফর্মের সাম্প্রতিক জরিপ বলছে বিএনপি ও জামায়াত উভয়েরই সমর্থন কমেছে, সামান্য বেড়েছে এনসিপির গ্রহণযোগ্যতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি আস্থা কমেছে। ভোটারদের অর্ধেকের বেশি মনে করেন নির্বাচনের আগে প্রয়োজন বড় ধরনের সংস্কার, আর 70% বিশ্বাস করেন ভোট হবে সুষ্ঠু। বইতে শুরু করেছে ভোটের হাওয়া। নির্বাচনী আলোচনা এখন মানুষের মুখে মুখে। কে কাকে ভোট দেবে সামনের জাতীয় নির্বাচনে, তা নিয়ে ভাবনা চিন্তা করছে মানুষ। এই অবস্থায় ভোট বিষয়ে মানুষের চিন্তাভাবনা বিষয়ক এক জরিপের ফলাফল প্রকাশ করেছে বিআইজিডি ও সংস্কার বিষয়ক নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। এতে বলা হয়েছে আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন তা ঠিক করেননি 48.5% মানুষ, আর যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের 14.4% তা জানাতে চান না। তবে 1.7% মানুষ বলেছেন তারা ভোট দেবেন না। গত বছর অক্টোবরে প্রতিষ্ঠানটির আরেকটি জরিপের সাথে বর্তমান জরিপ তুলনা করে বলা হয়েছে বিএনপি ও জামায়াতের প্রতি জনতার সমর্থন কিছুটা কমেছে। একই অবস্থা আওয়ামী লীগের, তবে কিছুটা বেড়েছে এনসিপির। যদিও সার্বিক জনমতে বিএনপি জামায়াতের তুলনায় তাদের অবস্থান অনেক দূরে। বাংলাদেশের রাজনীতিতে দল করে সম্পৃক্ত হচ্ছেন, এটাকে আপনারা সমর্থন আছে কিনা? আমরা কিন্তু দেখছি যে এখানে বেশ ইকুয়াল স্প্লিট, বেশিরভাগই মানে যারা হ্যাঁ বলেন এবং যারা না বলেন মোটামুটি সমান। হ্যাঁ বলার হার 45%, না বলার হার 46%। নিজ এলাকায় কোন দল জিতবে এমন প্রশ্নে 38% মানুষ বিএনপিকে, 13% জামায়াতকে আর 7% আওয়ামী লীগকে এগিয়ে রেখেছেন। দেশ রাজনৈতিকভাবে সঠিক পথে আছে কিনা সম্মতিসূচক জবাব দিয়েছে 42% মানুষ, যা গত অক্টোবরে ছিল 56%। তবে অর্থনৈতিকভাবে সঠিক পথে আছে বলে মনে করেন 45%, যা আগের চেয়ে সামান্য বেশি। একদিকে একটা অনিশ্চয়তার রিফ্লেকশন হচ্ছে, আবার সেই অনিশ্চয়তা থেকে বের হয়ে এসে মানুষ মনে করছে খুব সম্ভবত যে অন্তর্বর্তীকালীন সরকার সেই নিশ্চয়তাটা দিতে পারছে না। যেটা রিফ্লেকশন হচ্ছে কি আপনি এই মব ভায়োলেন্সে দেখতে পাচ্ছেন, যেটা রিফ্লেকশন হচ্ছে কি আপনি নিরাপত্তার দিকে দেখতে পাচ্ছেন। নির্বাচনের আগে ভোটারদের বড় অংশ চান ব্যাপক সংস্কার। সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন, বাজার দর নিয়ন্ত্রণ ও বেকারত্ব সমস্যার সমাধান। জরিপের ফল অনুযায়ী 70% মানুষ বিশ্বাস করেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, যদিও 15% মতে তা হবে না। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সরকার শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের স্বতন্ত্র কমিশন গঠন এবং সংস্কারের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎকালে
এই অভিযোগ করেন তিনি। বলেন, অভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় আসার পরই আমলাতন্ত্রে আটকে গেছে, আমলাদের উপর নির্ভর করে চালাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়। অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সাথে প্রতারণা হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির নেতা। দাবি করেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে পুলিশ এখনো ফ্যাসিস্টের মতো আক্রমণ চালাচ্ছে। এ সময় শিক্ষার্থীদের দাবি দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। এই ইন্টারিম সাদাবাজদের পাহারাদার হয়ে গেছে, এই ইন্টারিম দুর্নীতিবাজদের পাহারাদার হয়ে গেছে। এই ইন্টারিমের উচিত ছিল শিক্ষার্থীদের পাহারাদার হওয়া, কিন্তু দেখা যাচ্ছে সেই ইন্টারিম অত্যাচারীর পাহারাদার হয়েছে। ভাইয়েরা অনশনে আছেন, আন্দোলনে আছেন, সচিবালয়ের এসি ক্যামেরা ছেড়ে গাড়ির জানলা খুলে দরজা খুলে একটু নেমে এসে দেখুন, তাদের পাশে বসুন। র‍্যাব থাকবে কিনা তা নিয়ে এই মুহূর্তে ভাবছে না বাহিনীটি। আগামী নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবে কাজ করবে র‍্যাব। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা ও বিক্রেতার মাঝে অবৈধ পলিথিন ব্যবহারের সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের একথা বলেন র‍্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা এড়াতে প্রস্তুত আছে র‍্যাব বলে জানান তিনি। থানা থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে বাহিনীটি। নির্বাচনের আগেই লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে আশাবাদী মহাপরিচালক। এ সময় তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে র‍্যাব। এছাড়া নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে অভিযান চলমান আছে বলে জানান র‍্যাবের মহাপরিচালক। নির্বাচন কমিশন আমাদেরকে যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। দিন দিন পরিবেশ ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার, যে পরিস্থিতি দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার, আমরা ইনশাআল্লাহ সেটি করতে সক্ষম হব। 6.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চল। প্রাণ গেছে একজনের, আহত আরও কমপক্ষে 29 জন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় অনুভূত হয় কম্পন। ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার গভীরে হয় এর উৎপত্তি। কম্পন অনুভূত হয়েছে ইস্তাম্বুল, বালিকাসি প্রদেশসহ বেশ কয়েকটি অঞ্চলে। বিধ্বস্ত হয় কমপক্ষে 16টি ভবন ও 2টি মসজিদের মিনার। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে অনেকে। চলছে উদ্ধার তৎপরতা। তুরস্কে 2023 সালে 7.8 মাত্রার প্রলয়ঙ্কারী ভূমিকম্পে নিহত হয়েছিল 53,000 মানুষ। এফসি চ্যালেঞ্জ লিগে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশের 2 ক্লাব। ঢাকা ঐতিহ্যবাহী আবাহনীর প্রতিপক্ষ কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেড। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 5টায়। অন্যদিকে কাতারে কিংসের লড়বে সিরিয়ান ক্লাব আল কারামার বিপক্ষে। সুহেম বিন হাম্মাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 11:30টায়। মরুর বুকে কিংসের আরও একটি এএফসি ক্লাব কম্পিটিশন মিশন। কাতার ইউনিভার্সিটি প্র্যাকটিস ফিল্ডে কিংসের জার্সিতে প্রথম অনুশীলনে বাংলার নয়া সেনসেশন কিউবা মিচেল। প্রতিপক্ষ সিরিয়ান ক্লাব আল কারামা। প্লে অফ ম্যাচে জিতে চ্যালেঞ্জ লিগে শুভ সূচনা করতে চায় তপু বর্মনরা। কিংস যখন কাতারে, তখন আবাহনী শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। আকাশী নীলদের প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড। নতুন মৌসুমের জন্য কোচ মারুফুল হক নিয়েছেন মুরসালিন, আলামিন, সোলেমান দিয়াবাতের মতো ফুটবলারদের। 26 দিনের অনুশীলনে ব্যালেন্স দলটা ঘরের মাঠে সমীহ জাগাচ্ছে। আমার অপোনেন্ট টিমে এবং তার এবিলিটি আমার জানা আছে, এবং কালকে একটা সেশনে আমি যতটুকু তার সঙ্গে আমার আইডিয়া, আমাদের প্ল্যান শেয়ার করেছি, সে সেটা নিতে পেরেছে এবং আমি ট্রেনিং সেশন যতক্ষণ ছিল অলমোস্ট সে 50% করতে পেরেছে। আমি আশাবাদী যে কালকে যদি 50% করতে পারে তাহলে আমি খুশি হব। অন্যদিকে আবাহনীর প্রতিপক্ষ মুরাস বাংলাদেশের মাটিতে একমাত্র ট্রেনিং সেশন সেরেছে। ক্লাবটির ইতিহাসে এফসি ক্লাব কম্পিটিশনে এটি প্রথম কোনো ম্যাচ। শক্তিমত্তায় বেশ এগিয়ে কিরগিজ ক্লাবটি। এখন পর্যন্ত আমরা আবাহনীর একটি ম্যাচই দেখেছি। আমরা সেটি বিশ্লেষণ করার চেষ্টা করছি। আমাদের দলটা অর্ধেক স্থানীয় ও অর্ধেক বিদেশি খেলোয়াড়ে পরিপূর্ণ। ভালো ম্যাচের প্রত্যাশা করছি। আবাহনী তাদের সবশেষ এফসি কাপ খেলেছিল 2019 সালের 15 মে, যেটি হয়েছিল এই জাতীয় স্টেডিয়ামেই। আমার ঠিক পেছনে অনুশীলন করছে কিরগিজস্তানের ক্লাব মুরাস। দীর্ঘ 5 বছর পর জাতীয় স্টেডিয়ামে প্রথম কোনো ক্লাব ম্যাচ দেখছে দর্শক। সেই ম্যাচে আবাহনী জিতবে এবং বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা পূর্ণ করবে, সেই প্রত্যাশা সকলের। জাতীয় স্টেডিয়াম থেকে মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।